বছর ঘুরে ফিরল রক্তাক্ত জুলাই, আত্মত্যাগ আর প্রাপ্তির সমীকরণ মেলাচ্ছে বাংলাদেশ। গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে শ্রদ্ধায় স্মরণ, জুলাই পদযাত্রা জাতীয় নাগরিক পার্টির। স্বৈরাচারের চিহ্ন বিনাশে প্রতি বছর অভ্যুত্থান দিবস পালন, মাসব্যাপী কর্মসূচি উদ্বোধনে প্রধান উপদেষ্টা। মানবতাবিরোধী অপরাধে হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি, বিচার শুরুর আবেদন প্রসিকিউশনের। একশো ৫ বছরে পা রাখল ঢাকা বিশ্ববিদ্যালয়, উৎসব মুখর ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা। এক বছর পর দগদগে স্মৃতি হয়ে ফিরে এলো রক্তাক্ত জুলাই, স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অন্যতম নৃশংস মাস, যে মাসে ছাত্র জনতার ওপর নির্বিচার গুলি চালায় শেখ হাসিনার সরকার। নড়ে ওঠে ১৬ বছরের ফ্যাসিবাদী মসনদ, ১৪০০ শহীদ আর প্রায় ২০,০০০ আহতের আত্মত্যাগের ঋণ এখনও খুঁজে ফিরছে নতুন বাংলাদেশকে। দর্শক, জুলাই গণ অভ্যুত্থানের মাসকে ঘিরে আজ থেকে চ্যানেল 24-এ থাকছে বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম সবুজ। জুলাই ৫৪ বছরের স্বাধীন বাংলাদেশে লড়াই সংগ্রামের ইতিহাসের ক্যালেন্ডারে জায়গা করে নেয়া নতুন এক রক্তাক্ত ইতিহাস। ছাপ্পান্ন হাজার বর্গমাইলে ছড়িয়ে পড়া দ্রোহের আগুনে স্বৈরতন্ত্রের মসনদ পুড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার গল্প, যে গল্প রচনা করতে প্রাণ দিয়েছেন ১৪০০ মানুষ, অঙ্গ হারিয়েছেন হাজারো যোদ্ধা, আহতের তালিকায় ২০,০০০-এর বেশি। ২৪শে জুন জুলাইয়ে ছাত্র সমাজের দাবিটা ছিল ভীষণ সাধারণ, ৫৫ কোটার গ্রাস থেকে বেরিয়ে মেধার ভিত্তিতে চাকরি পাওয়া। কোটা বিরোধী আন্দোলনকে ক্ষণে ক্ষণে কটাক্ষ করেই ক্ষান্ত হননি তৎকালীন সরকার প্রধান। বল প্রয়োগ, গুম, খুন সবকিছু করে ছাত্রছাত্রীদের এমন খাদের কিনারায় দাঁড় করিয়েছিলেন যেখানে তাদের পথ খোলা ছিল একটাই, মুক্তি অথবা মৃত্যু। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তাই তো শেষ মুহূর্তে তড়িঘড়ি করে আদালত থেকে কোটা বাতিলের রায় এনেও আবু সাইদ মুগ্ধদের জীবনের দেনা মেটাতে পারেননি শেখ হাসিনা। অতঃপর কোটা বিরোধী সংগ্রাম রূপ নেয় আওয়ামী ফ্যাসিবাদ পতনের আন্দোলনে। ১৬ বছরের সীমাহীন বৈষম্য, গুম, খুন, দুর্নীতিতে অতিষ্ঠ জনতার স্রোত মিশে যায় রাজপথে। পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী নামিয়ে দিয়েও দমানো যায়নি মানুষের ক্ষোভ, বিক্ষোভের আগুন। শেষমেশ ইন্টারনেট বন্ধ করে দিয়ে ১৮-১৯ জুলাই ছাত্র জনতার ওপর চালানো হয় বর্বর হত্যাযজ্ঞ। কিন্তু শোষকের বন্দুক থেকে যতই গুলি বেরিয়েছে ততই ছড়িয়েছে আন্দোলনের স্ফুলিঙ্গ। দফায় দফায় দেয়া কারফিউ ভেঙে ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, পেশাজীবী, বুদ্ধিজীবী, শিল্পী, দল মত নির্বিশেষে পথে নামে সব শ্রেণীর মানুষ। আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়, আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি। ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে লাখো জনতার জমায়েত থেকে ঘোষণা আসে এক দফা শেখ হাসিনার পদত্যাগ। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং চাকরিবাদের ছিল। এরপর ৪ আগস্ট মরণ কামড় দেয় আওয়ামী লীগ, পুলিশের সাথে অস্ত্র নিয়ে নেমে পড়েন তাদের নেতাকর্মীরাও। দেশ জুড়ে ছড়িয়ে পড়ে নজিরবিহীন সহিংসতা, শুধু একদিনে ঝরে শতাধিক প্রাণ।
ব্যাপক রক্তপাত ও প্রাণহানির পরও গদি ছাড়তে চাননি শেখ হাসিনা। 5 আগস্ট ভোর থেকে জারি করা হয় কঠোর কারফিউ, কিন্তু শত বাধার দেয়াল ভেঙে রাজধানীর বিভিন্ন প্রান্তে থেকে লাখো লাখো মানুষ এগিয়ে যায় গণভবনের দিকে। সেনাবাহিনী ব্যারিকেড তুলে নেয়, ঢাকার রাজপথ দখলে নেয় ছাত্র জনতা। আর ততক্ষণে খবর আসে শেখ হাসিনা পালিয়ে গেছে। 16 বছর ফ্যাসিবাদের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা গণভবনে 5 আগস্ট যে দৃশ্যের অবতারণা হয়েছিল, নতুন ইতিহাসের পাতায় তার নাম 36 জুলাই। জুলাইয়ের সাথে 90 কিংবা 69-এর কোনো তুলনা হয় না। কেননা আমরা যদি ব্যাপকতার অর্থে দেখি, আপনি দেখুন, প্রথম কথা যে কোনো রাজনৈতিক সংগঠন এটি নেতৃত্ব দেয়নি। এটি নেতৃত্ব দিয়েছে বিচ্ছিন্ন কয়েকজন তরুণ, যাদের তেমন কোনো রাজনৈতিক পরিচয় কিংবা সংগঠনের পরিচয় ছিল না। কাজেই জুলাই হচ্ছে আমাদের ক্রাউডসোর্সড রেভলিউশন, আউটসোর্সড রেভলিউশন। আমি যদি ধর্মীয়ভাবে দেখি, আবাবিল পাখির যে ঘটনা আমরা জানি, জুলাই হচ্ছে তাই। জুলাইয়ের যে ভূমিকম্প, সেটার যে অভিঘাত আমাদের রাজনৈতিক যে ভূমিতে, এটা অনেক দিন এর অনুরণন চলতে থাকবে। আপনাকে আর আগের মতো করে কেউ এইরকম কায়দায় মতবাদের নামে বা মুক্তিযুদ্ধের নামে বা কোনো ধর্মীয় রাজনীতির নামে বা সাম্প্রদায়িক রাজনীতির নামে কিন্তু আপনি আর এই জনগোষ্ঠীকে বোকা বানাতে পারবেন না। এইটি গণঅভ্যুত্থান এখনো, এটা তখনই বিপ্লবের মর্যাদা পাবে যদি সত্যি সত্যি এই পরিবর্তনের মধ্যে দিয়ে মৌলিক সংস্কার এবং বাঙালি জাতির যে রাজনৈতিক ধ্যান ধারণা এবং চিন্তা ভাবনা, এইখানে স্থায়ী পরিবর্তন আসে। যে জুলাই জন্ম দিয়েছে নতুন আশার, নতুন স্বপ্নের, তবে শহীদদের সেই স্বপ্নেরা কতটা বাস্তবতার পথ ধরে হাঁটছে, সামনের দিনে অপেক্ষা করছে সেই হিসাব নিকাশ। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। জুলাই ছিল নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন, এটি সরকার পতনের কর্মসূচি ছিল না। রংপুরের পীরগঞ্জে এই মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দাবি জানান গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের। এর আগে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় এনসিপির জুলাই পদযাত্রা। উপস্থিত ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন সহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা। আবু সাঈদ গুলিবিদ্ধ হওয়ার স্থান পরিদর্শন শেষে শাপলা চত্বর, জাহাজ কোম্পানির মোড় এবং পায়রা চত্বর হয়ে টাউন হল শহীদ মিনারে পথসভা করবে এনসিপি। রাতে কাউনিয়ায় জনসংযোগ এবং পথসভায় অংশ নেবেন নেতাকর্মীরা। একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে। একটি দল পরিবর্তন বা ক্ষমতার হস্তান্তরের জন্যই গণ অভ্যুত্থান ঘটেনি। গণ অভ্যুত্থান ঘটেছিল এই যে একটি গণতান্ত্রিক বন্দোবস্ত, সেই বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য। আর 16 বছর অপেক্ষা নয়, আলামত দেখা গেলে তাৎক্ষণিক বিনাশ করতে হবে স্বৈরাচার। জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনে এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, গণ অভ্যুত্থানের লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থা বিলাপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ। সেজন্যই কাজ করছে অন্তর্বর্তী সরকার। দেশের ইতিহাসে বাক বদলের গৌরবময় এক অধ্যায় জুলাই বিপ্লব। ঠিক 1 বছর আগে অভ্যুত্থানে জাতিকে দুঃসহ এক শাসন ব্যবস্থা থেকে মুক্তি এনে দিয়েছিল ছাত্র জনতা। গণজাগরণের বর্ষপূর্তির কর্মসূচি উদ্বোধনের আয়োজনে যোগ দেন প্রধান উপদেষ্টা। শিক্ষার্থীদের হাতে তুলে দেন শহীদদের স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হওয়া বৃত্তি। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমোঘ ডাক। অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, গণ অভ্যুত্থানের লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ। জানান, এখন থেকে প্রতি বছর পালন হবে অভ্যুত্থান দিবস, যাতে কোনো ফ্যাসিবাদ উৎখাতে আর 16 বছর অপেক্ষা করতে না হয়। পরবর্তীতে 16 বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য।
আমরা প্রতি বছর এটা করব, যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি, 16 বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়। ডক্টর ইউনূস বলেন, সামনের পথ অনেক কঠিন, কিন্তু সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষী, জনগণ যখন জেগে ওঠে তাদের রুখে দিতে পারেনি কোনো অপশক্তি। এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস, গণজাগরণের মাসে, ঐক্যের মাসে। যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠানমালার মাধ্যমে, এবং সেটা আমরা প্রতি বছর করব, যাতে স্বৈরাচার আবার কোনো রকমের কোথাও মাথাচাড়া দিতে না পারে। ছাত্র জনতার বিপ্লব স্মরণে মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে উপাসনালয়ে শহীদদের স্মরণে প্রার্থনা, খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর সহ নানা আয়োজন। এর মাধ্যমে আমাদের স্বপ্ন আবার নতুন করে জেগে উঠুক। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। জুলাই আগস্টের হত্যায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন। মামলার অভিযোগ গঠনের শুনানিতে এই আবেদন জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ শুনানি অনুষ্ঠিত হয়। পরবর্তী শুনানির জন্য দিন ঠিক করা হয়েছে আগামী সোমবার। এর আগে এই মামলার অন্যতম আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 105 বছরে পা রাখল ঢাকা বিশ্ববিদ্যালয়। বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এবারের বিশ্ববিদ্যালয় দিবস। সকালে স্মৃতি চিরন্তন থেকে শুরু হয়ে পায়রা চত্বরে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। অংশ নেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SM-A ফায়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অ্যালামনাই সদস্যরা। র্যালিকে ঘিরে উৎসব মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। বক্তারা বলেন, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয় অতীতেও নেতৃত্ব দিয়েছে, আগামীতেও সেই দায়িত্ব পালন করবে। দর্শক, যশোরের সার্কিট হাউস পাড়ায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে প্রকৌশলী সহ 3 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এই বিষয়ে সবশেষ তথ্যটি জেনে নিব। তৌহিদুর রহমান আমার সঙ্গে যুক্ত হয়েছেন যশোর থেকে। তৌহিদ, দুর্ঘটনাটি কিভাবে ঘটলো এবং মর্মান্তিক এই দুর্ঘটনায় 3 জন নিহতের ঘটনাও ঘটলো? তানভীর, এখানে যে 3 জন নিহত হয়েছে, একজন হচ্ছে এই প্রকল্পের প্রজেক্ট ইঞ্জিনিয়ার মিজানুর রহমান এবং তার বাড়ি হচ্ছে দিনাজপুরে, আর একজন সাইট ইঞ্জিনিয়ার যার বাড়ি কুষ্টিয়াতে আজিজুর রহমান, এবং এখানকার যে সাব কন্ট্রাক্টর এবং মিস্ত্রি হিসেবে কাজ করছেন নুরু, যার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। এই ভবন আপনারা দেখছেন যে এই 7 তলা, এই ভবনের 6 তলাতে যে এক্সটেনশনের যে বারান্দা, সেইটার কাজ করার সময় সেই শেডটি ভেঙে নিয়েই তারা 3 জন নিচে পড়েছে এবং 3 জনের মধ্যে 2 জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং বাকি একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে। এবং তাদের এখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন, এখানে আশেপাশের বাসিন্দারা আছেন, তারা বলছেন যে পড়ে আসলে মাথাগুলি এমনভাবে থেতলে গেছে এবং বুকে আঘাত পেয়েছে। তারা ধরে নিয়েছিলেন যে আসলে তাদের বাঁচানো যাবে না এবং স্থানীয় মানুষদের কিন্তু বিস্তর অভিযোগ এই ভবন নিয়ে, যে এই ভবন দীর্ঘদিন ধরেই নির্মাণ করা হচ্ছে। ঢাকার ফিউচার বিল্ডিং ফর ফিউচার নামের একটি প্রতিষ্ঠান এই ভবনটি তৈরি করছে এবং সেই প্রতিষ্ঠানের মালিকদের পৈতৃক সম্পত্তিতেই তৈরি হচ্ছে ভবনটি। এবং এখানে বিল্ডিং কোড অর্থাৎ নির্মাণ যে কোড সেটা মানা হচ্ছে না বলেই দীর্ঘদিন ধরে এখানকার মানুষের অভিযোগ আছে এবং তারা বলছেন যে এই ভবনের যারা তৈরি করছেন তাদেরকে স্থানীয় মানুষ বিভিন্ন সময় অভিযোগও করেছেন, কিন্তু সেদিকে কর্ণপাত করেনি। তারা তাদের ক্ষমতা বলে, অর্থাৎ স্থানীয়রা বলছেন যে এই ভবন যারা করছেন তাদের বিগত সরকারের ঘনিষ্ঠজন হওয়ায় তারা বেশ প্রভাবশালী থাকায় সে খুব একটা মানুষ প্রতিবাদ করতে পায়নি, তবে নালিশ করেও খুব একটা সুরাহা পায়নি। এখন এবং পুলিশ ঘটনাস্থলে এসেছিল কিছুক্ষণ আগে পর্যন্ত, তারা এখানে অপেক্ষা করছিল। পুলিশের কোতোয়ালি থানার ওসি তিনি আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে পুলিশ এবং জেলা প্রশাসনের নির্দেশে এখানে ভবন নির্মাণের কাজ স্থগিত করা হয়েছে, তদন্ত কমিটি গঠন করা হবে। এরপরে পৌরসভার সমন্বয়ে এরপরে এখানে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে যে 3 জন নিহত হয়েছে তাদের ব্যাপারে পরিবার যদি মামলা না করে তাহলে পারিবারিকভাবে পুলিশের উদ্যোগে মামলা করা হবে এবং যারা নিহত হয়েছে তারা, আমি শুরুতেই বলছিলাম যে তাদের
বাড়ি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। স্বাভাবিকভাবে এখানে তাদের স্বজনরা না থাকায় আহাজারিটা সেরকম দেখা না গেলেও পুলিশ বলছে যে তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তারা আসলে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে। তানভীর, তৌহিদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী তৌহিদুর রহমান জানাচ্ছিলেন যশোর থেকে। ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলার 9 বছর পূর্তি আজ। পুলিশ এবং গবেষকরা বলছেন, দেশের কথিত ইসলামপন্থী জঙ্গি সংগঠনগুলোর নেতৃত্ব, নেটওয়ার্ক এবং পুনর্গঠিত হবার শক্তি অনেকটাই বিপর্যস্ত হয়ে গেছে। তবে জঙ্গি তৎপরতা একেবারে নেই তা বলা যাবে না, এমনটি মনে করছে পুলিশ। তবে নতুন করে প্রশ্ন উঠছে গেল 15 বছরের বহু জঙ্গির অভিযান নিয়ে। ফয়সাল হোসেনের রিপোর্ট। 2016 সালের 1 জুলাই দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা হয় ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে। নিহত হন 18 বিদেশি সহ মোট 22 জন। সেনাবাহিনীর কমান্ডো অভিযানে মারা যায় 5 জঙ্গি। ওই ঘটনায় পুলিশ দায়ী করে নিউ জেএমবিকে। হলি আর্টিজান হামলায় 2023 সালে 7 জঙ্গির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয় আদালত। পুলিশ বলছে, ধারাবাহিক অভিযানে বেশ কিছু জঙ্গির মৃত্যু, উল্লেখযোগ্য সংখ্যক আটক এবং অনেকের সাজা হয়েছে। তাই জঙ্গি সংগঠনগুলো পুনর্গঠিত হতে পারেনি। টোটালি কোনো জঙ্গি নেই এরকম কেউ নিশ্চয়তা কখনো দিতে পারে না। মানবাধিকার কর্মী নূর খান মনে করেন, দেশে এখনো জঙ্গি আছে, তবে জঙ্গি ইস্যুকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছিল হাসিনা সরকার। কিছু একটা ঘটনা কিছু ঘটিয়ে দৃষ্টি আকর্ষণ করতে হবে আন্তর্জাতিক মহলের, এবং সেইটার সুযোগে আমার ক্ষমতাকে পাকাপোক্ত করতে হবে, এরকম কিছু ঘটনাও তো ছিল। সুতরাং সর্বক্ষেত্রে রাজনৈতিক এটা বলা যাবে না, আবার সর্বক্ষেত্রেই সত্য ঘটনা এটা বলা যাবে না। তার মানে হচ্ছে একদিকে ছিল অনেক সত্য ঘটনা, আর একদিকে এই সত্য ঘটনার পাশাপাশি কিছু নাটক সাজিয়ে নিজেরা ফায়দা হাসিল করার চেষ্টাও আমরা বিগত দিনে দেখেছি। দেশের জঙ্গিরা যাতে মাথাচাড়া দিতে না পারে, সেজন্য রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার পরামর্শ তার। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, আপনারা জানেন জুলাই বিপ্লবের 1 বছর পূর্তি আর মাসব্যাপী কর্মসূচি আয়োজন করেছে এনসিপি সহ ও সমমনা দলগুলো। দর্শক, এই বিষয়ে সবশেষ তথ্যটি জেনে নেব। রংপুরে রয়েছেন সহকর্মী জুমাতুল বিদা। আমরা দেখেছি সকালবেলা সংগঠক নাহিদ কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। তারা সবকিছু মিলে আজকের যে কর্মসূচি এনসিপির, সেই কর্মসূচির বিস্তারিত তথ্য আপনার কাছে জানতে চাই। কর্মসূচির দ্বিতীয় ধাপের কার্যক্রম, অর্থাৎ হাতের ডান পাশে একটি বাস দেখছেন, এরকম বাস বোঝাই করেই কিন্তু নেতাকর্মীরা এসেছেন দলের, এবং এই যাত্রাটি রংপুর থেকে এখন গাইবান্ধার পথে রয়েছে। গাইবান্ধা শহীদ মিনারে তারা তাদের পথসভা এবং পথযাত্রা সেটি করবে। এর পরবর্তীতে হচ্ছে রংপুর এবং অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেটিতে তাদের পথযাত্রা হওয়ার কথা রয়েছে। এবং সকালে আবু সাঈদের যেই কবর, সেটি জিয়ারতের মধ্য দিয়ে আজকের এই কর্মসূচি মাসব্যাপী সেটির যাত্রা শুরু হয়েছেন। নেতাকর্মীরা ঢাকা থেকে এসেছেন এবং আবু সাঈদের পরিবারের সাথে তারা সাক্ষাৎ করে নিজেদের প্রত্যয়টুকু ব্যক্ত করেছেন। তারা বলেছেন, বিচার সংস্কার এবং সংবিধান নতুন করে দেওয়ার যেই বার্তাটুকু, এটি সাধারণ মানুষের দোরগোড়ায় তারা পৌঁছে দিতে চান এবং সেই পৌঁছে দেওয়ার বার্তা নিয়েই তারা সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন। জানতে চাচ্ছেন যারা সমাজে বঞ্চিত রয়েছেন, তরুণ রয়েছেন, কিংবা সীমাবদ্ধতার কারণে তারা পিছিয়ে আছেন, তাদের সাথে আসলে তারা যুক্ত হতে চান এবং তথ্য দিতে চান, তাদের থেকে তথ্য জানতে চান, তাদের আগ্রহের জায়গাটুকু জানতে চান। নেতাকর্মীদেরকে দেখছেন যে তারা আসলে নানাভাবে বাইক যোগে কিংবা রিক্সা যোগে তারা যাচ্ছেন এবং তারা আসলে নিজেদের ভাবনার জায়গাটুকু যেভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, অপরপক্ষে আমরা দেখেছি একেবারে গ্রামের সাধারণ মানুষ তারা তাদের কাছে ছুটে এসেছেন এবং তাদের সাথে নিজেদের ভাবনাটুকু শেয়ার করেছেন। যেহেতু জুলাই গিয়েছে, একটি
ক্ষত কিন্তু এখনও বয়ে বেড়াচ্ছে সাধারণ মানুষ। সেই ক্ষতর জায়গা থেকে তারা তাদের অভিব্যক্তি এবং যে নিহতদের পরিবার রয়েছে তারাও কিন্তু নিজেদের জায়গা থেকে নতুন বাংলাদেশের যে বন্দোবস্তের তাদের ব্যক্তিগত ধারণা সেটি তুলে ধরেছেন এবং বলেছেন এই যে দিবস কেন্দ্রিক যে বিষয়গুলো রয়েছে এগুলোকে তর্ক থেকে দূরে এড়িয়ে সামনে যাওয়ার কথা বলেছেন। একই সাথে জুলাইকে নিয়ে নানা ধরনের যেহেতু প্রশ্ন তোলা হয় তারা জানিয়েছেন, অর্থাৎ এই এনসিপি নেতারা জানিয়েছেন যে জুলাই শুধুমাত্র কোনো একটি সরকার পতনের জন্য নয়, এটি আসলে একটি নতুন বন্দোবস্ত এবং নতুন বাংলাদেশের জন্য করা হয়েছে। এবং তারা আসলে তাদের এই আন্দোলনের কথা বলছেন যে এই যে পথসভার মধ্য দিয়ে পদযাত্রার মধ্য দিয়ে মানুষের দোরগোড়ায় গিয়ে যে আন্দোলন তাদের এটি আসলে অব্যাহত রাখবে যতদিন না পর্যন্ত নতুন বাংলাদেশ এবং সাংবিধানিক যে পরিবর্তনের কথা তারা বলছে ততদিন না হয় তারা তাদের এই কার্যক্রমটি অব্যাহত রাখবে। তানভীর, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জি বিদা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জুমাতুল বিদা। ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম হাসিনার বিচার ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য পরিষদ। মার্চ ফর জুলাই রিভাইভস শিরোনামে জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয় পদযাত্রা, শেষ হয় রাজধানীর শাহবাগে গিয়ে। বক্তারা বলেন এই কর্মসূচির মধ্য দিয়ে জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতির দাবি জোরালো করা হচ্ছে। পদযাত্রা শেষে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দেন আয়োজকরা। আমরা জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি চাই, আপনি সেটা যে ভাষাই দেন না কেন। আমরা বিশ্বাস করি জুলাইয়ের সময় আমরা সবাই এক হয়েছিলাম। ৩৬ জুলাই গণ অভ্যুত্থানের নতুন বাংলাদেশ দিবস হিসেবে আমরা ৫ আগস্ট উদযাপন করব।